অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতে নাই বা অস্ট্রেলিয়া জিততেও পারে না, এরকম একটা ধারণা সবার তৈরি হয়ে গেছে। বড় আসরগুলোতে কিছু কিছু খেলোয়াড়রা যখন জ্বলে ওঠে তখন আসলে ট্রফি জেতার সম্ভাবনা তৈরি হয়। আর অন্যান্য দেশের প্লেয়াররা বড় বড় আসরে গিয়ে জ্বলে ওঠে, আর আমাদের দেশের প্লেয়াররা বড় বড় আসরে গিয়ে নিভে যায়। 2021 সালে টি-20 বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। সেই বিশ্বকাপটি ছিল বাংলাদেশের জন্য একটা জঘন্য জার্নি। সেই সব বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো আমি। হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি স্পোর্টস 24/7 এর লেটস টক ক্রিকেটে। সাথে আছে আমি তমা রশিদ এবং প্রতিদিনের মতো আমার সাথে রয়েছেন আপনাদের পছন্দের মানুষ, ক্রিকেট প্রেমী মাহবুব নাহিদ। তার সাথে আজ অনেক কথা হবে। এই 2021 সালের কথাগুলোই আজ শুনবো, জানবো, আপনাদেরকে জানাবো। স্বাগত জানাচ্ছি ভাইয়া। একটু জানতে চাই ফার্স্টে আপনার কাছে, এই যে অস্ট্রেলিয়া কোনো আশা ছিল না, ভরসা ছিল না, হুট করে যে জিতে যাওয়ার ব্যাপারটা, কোনো কি আশঙ্কা করতে পেরেছিলেন আপনি? না, 2021-এর টি-20 বিশ্বকাপটা তো আসলে ঝড়ের মতো একটা বিশ্বকাপ হয়েছে। কারণ এবারের আপনার দুবাইতে বেশিরভাগ খেলাগুলো হয়েছে এবং ওই মানে নর্মালি তো অস্ট্রেলিয়া কোনো টি-20 বিশ্বকাপ জেতে নাই ওর আগে। তো সবার আসলে একটা কি যে অস্ট্রেলিয়া বিশ্বকাপ জেতে নাই বা অস্ট্রেলিয়া জিততেও পারে না, এরকম একটা ধারণা সবার তৈরি হয়ে গেছে যে অস্ট্রেলিয়া টি-20 বিশ্বকাপ জিতবে না। তো এই ধরনের একটা ধারণা সবার তৈরি হয়ে গিয়েছিল এবং কোনো সম্ভাবনাও ছিল না, কারণ হট ফেভারিটের তালিকায় অন্যান্য দলগুলোই আমরা ধারণা করেছি। পাকিস্তানের দারুণ পারফরমেন্স ছিল, তারপরে ইংল্যান্ডের অবস্থা ভালো ছিল, সবার বেশ কয়েকটা দলই ভালো ছিল, নিউজিল্যান্ডের অবস্থা ভালো ছিল। কিন্তু ওই যে অস্ট্রেলিয়া, আসলে দলটার নাম অস্ট্রেলিয়া, ওরা আসলে আইসিসি ইভেন্টগুলোর জন্য স্পেশাল একটা দল। এবং সবচেয়ে যে জিনিসটা ওদের বেশি কাজ করেছে সেটা হচ্ছে যে ডেভিড ওয়ার্নার। মানে ওয়ার্নার হঠাৎ করে এমন একটা টাইমে আসলে ফর্ম পাইছে যেটা ওদের দলকে একদম মানে অন্যভাবে, মানে ভিন্নভাবে চিয়ার আপ করছে। দ্যাটস ওয়াই তারা একটা ভালো রেজাল্ট পাইছে এবং যে চ্যাম্পিয়ন হওয়ার পিছনে সেমিফাইনাল এবং ফাইনাল দুইটা ম্যাচেই কিন্তু ওয়ার্নারের পারফরমেন্স ছিল খুবই ভালো। সেমিফাইনালে 49 রান করেছিল, ফাইনালেও 50 করেছিল। পাশাপাশি মিশেল মার্শ হঠাৎ করে একটা মানে ইনসেইন ফর্মে চলে আসে এবং মার্শও ভালো খেলেছে, ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, 77 রান করেছিল। তো হঠাৎ করে মানে এই যে মানে হয় কি যে বড় আসরগুলোতে আপনার কিছু কিছু খেলোয়াড়রা যখন জ্বলে ওঠে মানে তখন আসলে আপনার ট্রফি জেতার সম্ভাবনা মানে তৈরি হয়। কিন্তু সেটা আমাদের দেশের ক্ষেত্রে আসলে ভিন্নটা হয়। অন্যান্য দেশের প্লেয়াররা বড় বড় আসরে গিয়ে জ্বলে ওঠে, আর আমাদের দেশের প্লেয়াররা বড় বড় আসরে গিয়ে নিভে যায়। যাই হোক, তো আশা ভরসা না থাকলেও কিছু কিছু প্লেয়ারের, ইভেন জাম্পা, হ্যাজেলউড, বেশ কয়েকজনের আসলে পারফরমেন্স অনেক ভালো ছিল, হঠাৎ করে তারা ভালো খেলেছে, দ্যাটস ওয়াই তারা চ্যাম্পিয়ন হতে পারছে। এই যে বাংলাদেশের ভরাডুবির একটা কথা চলে আসলো, মানে এটার কারণ কি ছিল? এত খারাপ পারফরমেন্সের পেছনে কি, মানে আপনার দৃষ্টিকোণ থেকে কি বলছেন? বাংলাদেশের তো আসলে খেলোয়াড়ই নাই, আমরা এটা নিয়ে বারবারই কথা বলতেছি এবং যারা হচ্ছে নির্বাচক আছেন, ম্যানেজমেন্ট আছেন, তারাও বলছেন যে আমাদের প্লেয়ার নাই, মানে আমাদের ব্যাকআপ প্লেয়ার নাই, পাইপলাইন ভালো না। আপনি দেখেন ওই বিশ্বকাপে কারা কারা খেলছে: মোহাম্মদ নাইম শেখ, লিটন কুমার দাস, সৌম্য সরকার, আফিফ হুসাইন, নুরুল হাসান। মানে এটা যদি মানে জাস্ট একদম যারা হচ্ছে সাধারণ দর্শক, যারা একদম খেলা কিছুই বোঝে না, তাদের কাছেও যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাই এই কয়টা প্লেয়ার তোমার টিমে আছে, সেই টিমকে আপনি কি আশা করবেন, কি ভরসা করবেন, সেটা তো আসলে একদমই এদের পারফরমেন্সের কথা আমরা জানি, আসলে বলার কিছু নাই। এর বাইরে আরেকটা যেটা আমাদের সমস্যা হয়েছে, আমরা 2021 বিশ্বকাপের আগে দুইটা সিরিজ গেছিল, আপনার হচ্ছে একটা নিউজিল্যান্ডের সাথে, একটা অস্ট্রেলিয়ার সাথে। সেই সিরিজে আমাদের বরাবরের মতো আমাদের টিম মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলি বা টিম ম্যানেজমেন্ট বলি বা যারা পিচ কিউরেটর আছেন, তারা যে কাজটা করেছেন, মিরপুরের মাঠ, এটাকে অনেকেই কিন্তু ধান ক্ষেত বলে থাকেন, মিরপুরের ধান ক্ষেত, গামিনী ডি সিলভার ধান ক্ষেতের মাঠ, সেই মাঠে আসলে স্পিন সহায়ক উইকেট বানিয়েছে, স্পিন বোলিং দিয়ে তাদের সাথে দুটো সিরিজ জিতছে। এবং এটার কি হয়েছে যে মানে মানুষের মধ্যে একটা আশা ভরসা তৈরি হয়েছে যে কি না যেন হয়ে গেছে, আমরা অস্ট্রেলিয়াকে, নিউজিল্যান্ডকে হারাইছি, কিন্তু দেখেন কি মানে আমাদের কি বাজে ভাগ্য যে দুই দলকে আমরা সিরিজ হারালাম, একটা 4-1, একটা 3-2। তো দুই দলই কিন্তু ফাইনাল খেলছে তারা, এবং
তার মধ্যে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের দেখা হয়েছে বিশ্বকাপে, যে ম্যাচে বাংলাদেশ 73 রানে মাত্র অল আউট হয়েছে, একদম দাঁড়াইতেই পারে না। এই যে বাজে পিচে খেলার যে অভ্যাসটা, এই অভ্যাসটা আমার মনে হয় যে খুবই খারাপ। এইটা হওয়ার কারণে ভালো পিচে যখন খেলা হয় তখন আমাদের খেলোয়াড়রা ব্যাটিং বোলিং কিছুই বুঝতে পারে না। আচ্ছা, একটা খুব ভাইটাল পয়েন্ট বললেন আপনি, আশা করছি যে এইটার সাথে অনেকে একমত হবে। একটু পাকিস্তানের ম্যাচ নিয়ে যদি জানতে চাই, পাকিস্তান কিন্তু খুব ভালো খেলছিল, কিন্তু হুট করে কেন জানি সেমিফাইনালে এসে তারা হেরে গেল, এটা কেন? সেমিফাইনালে হেরে গেছে। এখন এই বিশ্বকাপে 2021 বিশ্বকাপের একটা বিষয় আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে 2021 বিশ্বকাপের আপনি স্ট্যাট দেখলে দেখবেন যে বেশিরভাগ ম্যাচগুলোতেই যারা হচ্ছে পরে ব্যাটিং করেছে তারা ম্যাচ উইন করছে। তো এই জন্য আমার কাছে মনে হয়েছে যে ম্যাচ উইন হওয়াটা মানে ম্যাচ জেতাটা মানে পুরোপুরি নির্ভর করেছে আপনার হচ্ছে টসের উপরে। যারা টস জিতেছে আগে বোলিং নিয়েছে, পরে ব্যাটিং করে ম্যাচগুলো জিতেছে, এখানে ডিউ ফ্যাক্টর একটা কাজ করেছে। পরে যারা বোলিং করেছে তাদের আসলে বলগুলো ভিজে যায়, ভিজে যাওয়ার কারণে বল ভালোভাবে গ্রিপ করতে পারে না, বোলিংয়ে অনেক সমস্যা হয়েছে। এবং আপনি দেখেন ম্যাক্সিমাম ম্যাচগুলোতেই যারা পরে ব্যাটিং করছে তারা জিতছে। এবং পাকিস্তানের ক্ষেত্রেও কিন্তু সেই একই বিষয় হয়েছে, তারা মানে একটা হাইপ পেয়েছে, তারা হাইপ পেয়েছিল ইন্ডিয়ার সাথে ম্যাচটা জেতার পরে, একটা ওভার হাইপ পেয়েছে। বাট অন্য যে ম্যাচগুলো জিতেছে তারা, বিশেষ করে দুইটা ম্যাচ নিউজিল্যান্ড এবং আফগানিস্তানের সাথে, এটা কিন্তু খুব আহামরি যে ভালোভাবে জিতছে তা না। বাকি দুইটা ম্যাচ তাদের ছিল খুবই মানে একদম মানে সহজ প্রতিদ্বন্দ্বী ছিল, নামিবিয়া এবং আপনার হচ্ছে স্কটল্যান্ড, তাদেরকে তারা খুব হেসে খেলে হারাইছে। বাট ওভার দ্য টুর্নামেন্ট তারা কিন্তু অত যে ভালো একটা দল ছিল তাও নয়। এবং তাদের যে দুইজন ব্যাটসম্যান রেজওয়ান এবং বাবর, তারা ওপেনিংয়ে ভালো করছে, যে ম্যাচে তারা ভালো করছে সেই ম্যাচে তারা ম্যাচ ভালো খেলছে। বাট সেমিফাইনালে গিয়ে যেটা হয়েছে, আপনার বাবর এমন খেলা খেলছে, বাট আপনি যদি দেখেন যে তাদের মনে হয় প্রথম 10 ওভারে রান করছে 70-এর কাছাকাছি। তো টি-20 এবং তখন উইকেটও পড়ে নেই। তো তাদের আমার মনে হয় যে পাকিস্তানের সেমিফাইনালে হারার পিছনে সবচেয়ে বড় কারণ ছিল এটাই, বাবর আজমের একদম ধীর গতির কচ্ছপ গতির ইনিংস খেলাটার কারণে। কারণ ওই মোমেন্টে অস্ট্রেলিয়ার সাথে আপনি 10 ওভারে 70 রান, উইকেট যেহেতু পড়ে না, আপনার রান করা উচিত ছিল 80 থেকে 90, বাকি 10 ওভারে আরো 110-20 রান, মানে টার্গেটটা দেওয়া উচিত ছিল 190 বা তার কাছাকাছি, কিন্তু তারা টার্গেট দিছে বোধহয় 177 বা 76। তো এই জায়গাটায় আসলে আমার মনে হয় যে তাদের ছিল। আর একটা বিষয় ছিল ম্যাথিউ ওয়েড, তিনি ম্যাচ জিতিয়েছেন শাহিন আফ্রিদির বলে 3টা ছক্কা মেরে 19 নম্বর ওভারে। ওয়েডের একটা ক্যাচ মিস করে হাসান আলী। তো এই জিনিসটা পাকিস্তানের সাথে ওই অপয়ার মতো ক্যাচ মিসটা পাকিস্তানের সাথে, এটা ওদের একটা ফেট বলেন বা দুর্ভাগ্য বলেন, এই জিনিসটা ওদের সাথে সব সময় হয়ে আসছে। আপনি দেখবেন সব গুরুত্বপূর্ণ ম্যাচে ওরা ক্যাচ মিস করে, এইটা একটা বিষয়। আর একটা বিষয় ছিল যেই ওভারটা আসলে ম্যাচটা ডিসাইডিং ওভার হয়ে যায়, শাহিন আফ্রিদি ওই সময় তিনি আসলে শাহিন আফ্রিদি এখনো তো খুব বেশি এক্সপেরিয়েন্স প্লেয়ার তা না, বয়স কম। তিনি যে জিনিসটা করেছেন, প্রত্যেকটা বল ফুলার লেন্থে দেওয়ার চেষ্টা করেছেন, ইয়র্কার বল দেওয়ার চেষ্টা করেছেন। তিনি হয়তো ডিফারেন্ট কিছু ট্রাই করতে পারতেন, ওয়াইড ইয়র্কার ট্রাই করতে পারতেন, স্লোয়ার বল ট্রাই করতে পারতেন, বাট প্রত্যেকটা বলই তিনি স্টাম্পে আঘাত করার চেষ্টা করেছেন এবং সবগুলো ব্যাটে বলে হয়েছে ওয়াইডার, এবং সবগুলো তিনি ছক্কা মেরেছেন। আমার কাছে মনে হয় যে এটাও তাদের মানে ম্যাচটা হারার একটা কারণ ছিল, কারণ যে পজিশনে ছিল তারপরেও ম্যাচটা জেতার মতো পজিশনে ছিল। হাসান আলী ওই ক্যাচটা মিস না করলে আর শাহিন আফ্রিদি হয়তো একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে, বোলিং করলে আমার মনে হয় ম্যাচটা তারা জিতলেও জিততে পারতো। আচ্ছা, এই যে পাকিস্তানের কথা হচ্ছে, আপনি আরেকটা বিশ্লেষণ জানতে চাই, সেটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানে দেখা যাচ্ছে পাকিস্তান তাদের ইতিহাসের মধ্যে আসলে এই প্রথমবারের মতো যে জেতাটা, এইটাকে আপনি কিভাবে আসলে বিশ্লেষণ করবেন? এইটাকে বিশ্লেষণ করার বিষয় হচ্ছে কি, দেখেন ভারত পাকিস্তান ক্রিকেট খেলাটা এটা ওয়ার্ল্ডের মানে আমি যদি বলি যে কয়েকটা গ্রেটেস্ট রাইভালরির মধ্যে, ফুটবল বলেন ক্রিকেট বলেন, মানে 5টা রাইভালরি বা 3টা রাইভালরি যদি আপনি বলেন, তাহলে এটা 3টার মধ্যেও একটা আপনার ভারত পাকিস্তানকে রাখতে হবে। তো এই জায়গাটা থেকে বিশ্বকাপে বরাবরই পাকিস্তান ভারতের কাছে অসহায়, এবং যতগুলো ম্যাচ খেলেছে ওর পরেও আবার আরো ম্যাচ খেলেছে, গত বিশ্বকাপে একটা ম্যাচ খেলছে, ওডিআই বিশ্বকাপে খেলছে, সেগুলোও হারছে। বাট ওই বিশ্বকাপটা স্পেশালি মানে থাকে না যে একটা চমক, হঠাৎ করে ম্যাচের শুরুতেই প্রথম 2 ওভারে শাহিন আফ্রিদির একটা মানে ম্যাজিক্যাল স্পেল ছিল। ওই ম্যাজিক্যাল স্পেলটা একটা মোমেন্টাম এনে দিছে পাকিস্তানকে, এবং সেই মোমেন্টামটা তারা আসলে ধরে রাখতে পারছে, এবং সেই মোমেন্টামটা ধরে রাখার
কারণে, এবং তারা খুব ভালোভাবে জিতছে। 10 উইকেটে জয়লাভ করছে, 152 রানের টার্গেট ছিল এবং সেখানে তারা কোনো উইকেট না হারিয়ে 152 রান করে ফেলে বাবর এবং রিজওয়ান। এটা একে তো হচ্ছে সারা বিশ্বে তাদের এই জুটিটা জনপ্রিয়তা পেয়েছে এবং এটার ফলে তাদের, আমি মনে করি যে তাদের অনেক খারাপ কিছু হয়েছে, কারণ তাদের প্রতি যে নির্ভরশীলতা তৈরি হয়েছে, ওই নির্ভরশীলতা তাদেরকে আমার মনে হয় যে পরে ভুগিয়েছে। কারণ বাবর রিজওয়ান এখন পর্যন্ত টি-20 মানের ব্যাটসম্যান তারা কিন্তু না, তাদের স্ট্রাইক রেট আপনি যদি দেখেন ওই রকমই অবস্থা, এবং ওই যে তাদের উপর নির্ভরশীলতা তৈরি হয়, এটার কারণে কিন্তু তাদের পরবর্তী বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলো আসলে খারাপ গেছে। এবং আর একটা পয়েন্ট ছিল ভারতের আসলে যেটা ছিল যে ওদের তো বোলিং অ্যাটাকটা জাসপ্রীত বুমরার উপরে অনেকটা নির্ভর করে। বুমরা আসলে ওই দিন এক্সেপশনাল তেমন কিছুই করতে পারেনি। আর একটা ব্যাপার ছিল যে তাদের স্পিন অ্যাটাকটা দুর্বল ছিল, যে ওইসব মাঠে আপনার স্পিন অ্যাটাক দিয়ে আসলে ভালো কাজ করার সুযোগ ছিল, সেইখানে তারা স্পিনার ছিল বরুণ চক্রবর্তী এবং রবীন্দ্র জাদেজা। এই জায়গায় আপনার কুলদীপ যাদবকে তারা নিশ্চয়ই মিস করেছে। কি যাদব হয়তো থাকলে তিনি হয়তো আর্লি যদি ব্রেক থ্রু এনে দিতে পারতেন, ম্যাচটা এরকম নাও হতে পারতো। 152 রানের টার্গেট, সেখান থেকেও আসলে ভারতের পক্ষে ছিল ম্যাচ বের করার সুযোগ ছিল, বাট সবকিছু মিলিয়ে আসলে দিনটা পাকিস্তানে গেছে এবং সেই কারণে হয়তো তারা ম্যাচটা উইন করছে। এবং অবশ্যই শাহিন আফ্রিদির স্পেলটা এটার পিছনে বড় একটা কারণ ছিল। একদম। একটা কথা সেটা হচ্ছে আসলে 2021 সালের টি-20 বিশ্বকাপে একটা প্রবাদ না খুব মিলে যায়, তীরে এসে তরি ডুবানো। আমার কাছে মনে হচ্ছে যে নিউজিল্যান্ড ঠিক তীরে এসে কিন্তু তরিটা ডুবিয়ে দিল। আচ্ছা, এটা কেন? মানে তারা কি সফল হবে না? কোনোদিনই সফল হবে না। কেন? এটা আমি জানি না, এটা সৃষ্টিকর্তার কোনো মানে ওদের প্রতি কোনো নিয়তি হয়তো লেখা আছে। আপনি দেখেন নিউজিল্যান্ড এমন একটা দল, আপনি ওদের স্টার প্লেয়ার লাগে না, ওদের আপনার হচ্ছে ফর্ম লাগে না, ওদের কিছুই লাগে না, তো ওরা হঠাৎ করে আপনার হচ্ছে দেখা যায় যে একটা বিশ্বকাপ খেলা সেমিফাইনালে চলে যায় এবং সেই একইভাবে আবারও এবার তারা সেমিফাইনালে গেছে, ফাইনালে গেছে, হেরেছে, বারবার হারছে। আমি জানি না তাদের সাথে কি হচ্ছে, এটা মানে হয়তো একটা ডেডলকের মধ্যে আছে। এই ডেডলকটা কেটে যাক, আমার মনে হয় যে কাটা উচিত তাদের জন্য। এটা আসলেই ব্যাড লাক, কারণ তারা 19-এর ওডিআই বিশ্বকাপের ফাইনালে হারলো, পরে আবার টি-20 বিশ্বকাপের ফাইনালে হারলো, এতগুলো ফাইনাল বারবার হারছে, আসলেই খারাপ লাগছে। এবং অস্ট্রেলিয়ার কাছেই বেশ কয়েকবার হেরেছে, আসলেই দলটার জন্য খারাপ লাগে, কারণ ওরা অনেক ভদ্র নম্র, অনেক ভালো মানুষ। তো নিউজিল্যান্ডের জন্য আসলেই কষ্ট, হয়তো ওদের আশা করবো ওদের এই মানে ব্যাড লাকটা, এই ডেডলকটা কেটে যায়। আপনার ঠোঁটের কোণের এক চিলতি হাসি আসলে অনেক কিছুই প্রকাশ করাচ্ছে। একটু ভারত নিয়ে যদি কথা বলতে চাই, মুখ থুবড়ে পড়ার যে ব্যাপারটা, তাদেরকে নিয়ে আসলে কি বলার আছে? এরকম মানে মুখ থুবড়ে পড়ে যাচ্ছে কেন, বা আসলে তাদের এই সফলতাটা বারবার ব্যর্থ হচ্ছে কেন? টি-20 বিশ্বকাপ তো ভারত আসলে আইপিএল খেলার পর একবারও যেতে নাই, এটাই টপিক। এখন 21 সালের বিশ্বকাপ নিয়ে যেহেতু কথা হয়েছে, এখানে অনেকেই অনেকভাবে বলেছেন, বাট আমার কাছে মনে হয় ওই একটা প্রসঙ্গে যেতে চাই। পাকিস্তানের সাথে তাদের প্রথম ম্যাচটা ছিল, দেখেন প্রথম ম্যাচ, প্রথম ওভার রোহিত শর্মা কোনো রান না করতে পেরেই আউট, দ্বিতীয় ওভারে কেএল রাহুল আউট, এবং যে দুইটা ম্যাজিক্যাল ডেলিভারি ছিল, মানে প্রত্যেকটা বোলারের আসলে এটা ড্রিম ডেলিভারি। সে যে দুইটা ডেলিভারি দিয়ে দুজনকে আউট করছে, এবং আমার মনে হয় যে ওই যে শাহিন আফ্রিদির যে স্পেলটা, ওই স্পেলের আসলে গোলক ধারা থেকে ইন্ডিয়ার বের হইতে পারে না। দ্যাটস ওয়াই তারা পুরো বিশ্বকাপ ক্যাম্পেইনটাই তাদের জন্য খারাপ গেছে এবং তারা কিন্তু সেমিফাইনালে যেতে পারে না। এবং আমার মনে হয় যে এটার পিছনে একটাই কারণ, শাহিন আফ্রিদির ওই একটা মানে স্পেল তাদেরকে একদম বিশ্বকাপ থেকে রুলড আউট করে দিয়েছে। একটা জিনিস কি দেখেছেন, আপনার সাথে অল্প সময়ের কথায় কথায় আমরা পুরো 2021 সালে টি-20 বিশ্বকাপের সবকিছু কিন্তু কভার করে ফেলেছি, একটা জার্নি। হ্যাঁ, সো অন্যান্য জার্নি নিয়েও কথা বলবো, তবে আজকের মতো এখানে বিদায় নিতে চাই। জি। সো ভিউয়ার্স, আপনারা যারা দেখছেন লেটস টক ক্রিকেট, আপনাদের কাছে এখন প্রশ্ন রাখতে চাই যে আপনাদের মাথার প্রশ্ন কি কি রয়েছে সেগুলো কমেন্টে লিখুন আমাদেরকে। আমরা তার পরবর্তী ভিডিওতে আপনার প্রশ্নের উত্তরগুলোই দিব, এবং এভাবে কিন্তু আমাদের অ্যানালাইসিসগুলো চালিয়ে যাব, আমাদের নাহিদ ভাই আমাদেরকে দিতে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামী পর্বে আবারও দেখা হবে, আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্পোর্টস 24/7 এর সাথেই থাকুন।